আজকের প্রথম খবরটা হলো শিক্ষা সেতুতে অনুপস্থিত সাময়িক বরখাস্ত বিজ্ঞান শিক্ষক দীপায়ন। শিক্ষা সেতুতে অনুপস্থিত থাকায় চাকরি থেকে বরখাস্ত হাইলাকান্দির এক বিজ্ঞান শিক্ষক। হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা খণ্ডের বাসাইখাল আপার প্রাইমারি স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে বহিষ্কার করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি। কোনো ও কারণ ছাড়াই শিক্ষক দীপায়ন পাল দীর্ঘদিন থেকে শিক্ষা সেতু পোর্টালে অনুপস্থিত ছিলেন। শিক্ষা সেতুতে অনুপস্থিত শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে আসা ও নির্দিষ্ট সময় স্কুল ত্যাগ করার বিষয়টি সুনিশ্চিত করতে সম্প্রতি রাজ্যের শিক্ষা বিভাগ শিক্ষা সেতু নামে একটি পোর্টাল চালু করেছে। আর এটি চালু হওয়ার পর একাংশ ফাঁকিবাজ শিক্ষকের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে। তবে অবশ্য শিক্ষা সেতু কার্যকর হওয়ার পর থেকে শিক্ষাক্ষেত্রে অনেকটা পরিবর্তন যেমন এসেছে, তেমনি একাংশ ফাঁকিবাজ শিক্ষকের লাগাম টানতে পেরেছে শিক্ষা বিভাগ। তবে এরই মধ্যে একাংশ শিক্ষক শিক্ষা সেতুকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুল কামাই করে চলছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা সেতুতে রয়েছেন অনুপস্থিত। আর এরকম এক শিক্ষকের উপর পড়ল কূপ। দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিতির দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন ওই শিক্ষক। হাইলাকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন শহরতলি বাসাইখাল আপার প্রাইমারি স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে বহিষ্কার করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি। শনিবার রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা সুরঞ্জনা সেনাপতির এক নির্দেশে উল্লেখ করা হয়েছে, হাইলাকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের বাসাইখাল আপার প্রাইমারি স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পাল দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত। কোনো ও কারণ ছাড়াই তিনি শিক্ষা সেতু পোর্টালে রয়েছেন অনুপস্থিত। আজকের পরবর্তী খবরটি হলো সিএএ 188 জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন অমিত শাহ। রবিবার আহমেদাবাদের 188 জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উদ্বাস্তুরা হলেন ভারতের নাগরিক। নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিএএ শুধু নাগরিকত্ব দেওয়া নয়, উদ্বাস্তুদের ন্যায় ও অধিকার দেওয়ার আইনও। যাদের একসময় লোকে উদ্বাস্তু বলতো, আজ থেকে তারা ভারত মায়ের সন্তান। লক্ষ লক্ষ শরণার্থী যারা 3 প্রজন্ম ধরে অন্যায়ের শিকার হয়েছেন, তাদের ন্যায় দিতেই উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটকে আক্রমণ করে অমিত শাহ বলেন, সিএএ লাগু যাতে বিলম্ব হয় সেজন্য সব রকম চেষ্টা করেছিল ইন্ডিয়া জোট। তিনি জানান, 2014 সালে ক্ষমতায় আসার পর সিএএ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। 2019 সালে তা পাশও করেন, কিন্তু সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়। অমিত শাহ বলেন, মুসলিমদের ভুল বোঝানো হয়, তাদের বলা হয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। কিন্তু আমি মুসলিম ভাইদের বলতে চাই, সিএএতে নাগরিকত্ব দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় না। আজ যারা নাগরিকত্ব পেলেন তাদের মুখের দিকে তাকান, সবার মুখে হাসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শরণার্থীর উদ্বেগের কোনো কারণ নেই, তারা নিশ্চিন্ত মনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। দেশভাগ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। বলেন, কোনো দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয় না, শুধু ভারতেই তা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বিমানবন্দরের মতো হাসপাতালে নিরাপত্তা চাইল আইএমএ, প্রধানমন্ত্রীকে চিঠি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় একাধিক দাবি তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল আইএমএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আইএমএ বলেছে, শোকাহত পরিবারের জন্য উপযুক্ত এবং মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আপনার স্বাধীনতা দিবসের বক্তব্যে মহিলাদের সুরক্ষা সম্পর্কে মন্তব্যের প্রশংসা করি। আমরা এই পর্যায়ে আপনার হস্তক্ষেপের জন্য আবেদন করছি। এটি শুধুমাত্র মহিলা চিকিৎসকদের জন্য নয়, কর্মক্ষেত্রে প্রতিটি মহিলাকেও আস্থা দেবে। আমাদের দাবি পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাইছি। আইএমএ জানিয়েছে, বর্তমান তাদের সুরক্ষায় যে আইনগুলি আছে সেগুলি আরও শক্তিশালী করা উচিত। তাদের আরও দাবি, হাসপাতালগুলিকে যথাযথ নিরাপত্তা দিয়ে সেগুলিকে সুরক্ষিত এবং নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করা উচিত। চিঠিতে আইএমএ লিখেছে, সমস্ত হাসপাতালের নিরাপত্তার শর্তগুলি বিমানবন্দরের নিরাপত্তার চেয়ে কোনো অংশে কম হওয়া উচিত নয়। সিসিটিভি, নিরাপত্তা কর্মীদের মোতায়েন এবং নিরাপত্তার অন্যান্য ব্যবস্থাগুলি অনুসরণ করতে হবে এক্ষেত্রে। আজকের পরবর্তী খবরটি হলো, আরজি ঘটনার প্রতিবাদে রামকৃষ্ণনগরের ছাত্ররা জনরোষের একটি শক্তিশালী বিক্ষোভে কলকাতার আরজিকর হাসপাতালে সাম্প্রতিক ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর রামকৃষ্ণনগরের 1000-এরও বেশি শিক্ষার্থী রাস্তায় মিছিল করে।
মিছিলটি আর.কে. নগর কলেজ থেকে শুরু করে নেতাজিবাগে গিয়ে শেষ হয়। বিচারের দাবিতে মোমবাতি ও প্লেকার্ড হাতে নিয়েছিলেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা স্লোগান দেয় এবং ভয়ঙ্কর অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। রিয়েলিটি ন্যায় বিচারের আহ্বান এবং পাবলিক প্রতিষ্ঠানে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে নৃশংস ঘটনার দ্রুত সমাধানের কথা তুলে ধরে। আজকের পরবর্তী খবরটি হলো কলকাতার ধর্ষণ খুনের ঘটনা আমলে নিল সুপ্রিম কোর্ট কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারের কথিত ধর্ষণ ও হত্যার অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়েছে এবং 20 আগস্ট এই মামলার শুনানি করবে। 20 আগস্টের কারণ তালিকা অনুসারে প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় এবং বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার আর.জি. কর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অভিযোগের ঘটনা শিরোনামের একটি মামলার শুনানি করার কথা রয়েছে এবং হাসপাতাল কলকাতা এবং সম্পর্কিত সমস্যা। রাষ্ট্রায়ত্ত হাসপাতালের একটি সেমিনার হলে কথিত ধর্ষণ ও জুনিয়র ডাক্তারকে হত্যার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। গত 9 আগস্ট হাসপাতালের বক্ষ বিভাগের সেমিনার হলের ভেতর থেকে গুরুতর আহতের চিত্রসমূহ স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীর লাশ পাওয়া যায়। পরের দিন এই মামলায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রী নন্দিতা গার্লসহ শিলচরে দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আধার কেন্দ্র চালু করেছেন। বন্দীদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের এক যুগান্তকারী পদক্ষেপে মন্ত্রী নন্দিতা গার্লসহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা প্রশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, ডিএসপি মোহন দাস এবং সহকারী ডিএসপি হেমেন দাস এবং সহকারী কমিশনার প্রবীণ মাহাত্ত ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর জেলে কারাগার সে কারিগর দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগে লক্ষ্য হল আসাম জুড়ে বন্দীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা, তাদের মর্যাদা এবং উদ্দেশ্যের সাথে সমাজে পুনর্সংযোগ করতে সহায়তা করা। জেলের ঘটনার পর মন্ত্রী গার্লসা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান, যেখানে তিনি একটি নতুন আধার কেন্দ্র উদ্বোধন করেন। কেন্দ্রের প্রথম আধার কার্ডটি একটি নবজাতক শিশুর জন্য তৈরি করা হয়েছিল, যা জীবনের শুরু থেকেই একটি নিরাপদ পরিচয়ের নিশ্চয়তার প্রতীক। এই অত্যাবশ্যকীয় পরিচয় নথিতে ব্যাপক প্রবেশাধিকার নিশ্চিত করে এই সুবিধাটি শুধুমাত্র নবজাতকদেরই নয়, সাধারণ জনগণের জন্য উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।